এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে আছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন পবিত্র ঈদ উল ফিতর একদম দোরগোড়ায়, কিন্তু উৎসবের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়ার কথা, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের উত্তেজনা থেকে শুরু করে বিশ্ববাজারের অস্থিরতা সব মিলিয়ে আমাদের সামনে এসেছে বড় একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং অস্থির এক বৈশ্বিক প্রেক্ষাপট। এই প্রেক্ষাপট নিয়েই যার সরাসরি প্রভাব পড়েছে আমাদের দেশের অভ্যন্তরীণ বাজার এবং সাধারণ মানুষের জীবনযাত্রা। বিশেষ করে ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, বাজার পরিস্থিতি সাধারণ মানুষের জন্য কতটুকু সহনীয়, এসব বিষয় নিয়ে আলোচনা করব। সেজন্য আমাদের স্বাধীন সংলাপের আজকের বিষয় রেখেছি আমরা বৈশ্বিক অস্থিরতা ও ঈদের প্রস্তুতি। আমরা একদিকে বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ, অন্যদিকে ঈদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব, সব মিলিয়ে আগামীর দিনগুলো কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। দুজন সম্মানিত অতিথি আছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন আন্তর্জাতিক ঘটনা প্রবাহ বিশ্লেষক জনাব পারভেজ করিম আব্বাসী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সম্মানিত সভাপতি জনাব AHM শফিকুজ্জামান, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে শুরুতে আসতে চাই। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা, হরমুজ প্রণালী, লোহিত সাগরের অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে নতুন করে সংকটে ফেলেছে আমরা জানি, এবং এই সংকট নিয়ে যেমন আপনার কাছে জানতে চাবো, তেমনি বাংলাদেশের মতো আমদানি নির্ভর যে দেশ রয়েছে, আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ের কি কারণ হতে পারে সেটি জানবো। প্রথমেই বলবো যে সাধারণত রোজার মাসে মানুষ এখানে সারা বিশ্বের মুসলমান এখানে যারা ধর্মাবলম্বী তারা এটা হচ্ছে রোজার মাসটা খুব অত্যন্ত পবিত্র মাস। তো সংযম, তারপর ইবাদত এবং শেষে ঈদের এখানে এখানে একটা যেটা আনন্দ ঘন একটা ওকেশনের জন্য সবাই অপেক্ষা করে। কিন্তু এইবার আমরা দেখেছি হচ্ছে যে বৈশ্বিক কারণে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যে ইসরায়েলের উপর অতর্কিত আক্রমণটা যেটা করলো, সেই আক্রমণের আমি বলবো হচ্ছে যে ফেরে আমরা সারা বিশ্বে এখানে হচ্ছে রাজনীতি, অর্থনীতি এবং হচ্ছে সার্বিক যে স্থিতিশীলতা সবগুলো কিন্তু এখানে হচ্ছে যে এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ফেস করছে। এবং আমার স্বাভাবিকভাবে বাংলাদেশেরও হচ্ছে মধ্যপ্রাচ্যে এবং আপনাদের প্রোগ্রামে অন্যান্য প্রোগ্রামে আমি বহুবার আলোচনা করেছি বিগত এক সপ্তাহের উপরে বা 10-12 দিনের উপরে, যে এইটা কিন্তু বাংলাদেশ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক, ডোনাল্ড ট্রাম্পের যে এখানে যে আক্রমণ, এই আক্রমণে যে যেটা এখানে ইন্ডিকেট করলো যে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার তারা এখন তাদের সৃষ্ট যে আইনগুলো আছে, যেখানে হচ্ছে যে এখানে যে গুড গভর্নেন্সের জন্য বলবেন বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, আন্তর্জাতিক কূটনীতি যে নিয়মগুলো আছে, যেটার ভিত্তিতে ইউনাইটেড নেশনসকে স্থাপন করা হয়েছিল, যেটাতে যুক্তরাষ্ট্র এখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল, এবং যে কূটনীতিতে এখানে ওরা যে কূটনীতি দেখে যুক্তরাষ্ট্র সবসময় চ্যাম্পিয়ন করতো, সেগুলো হচ্ছে পুরোপুরি এখানে হচ্ছে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আস্থা করে নিক্ষেপ করেছে। কেননা জেনিভাতে যখন নেগোসিয়েশন হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং আপনার ইরানের মধ্যে, এবং এটা হচ্ছে ওমানের মধ্যস্থতায়, এই নেগোসিয়েশনের মাঝখানে কিন্তু আক্রমণটা লঞ্চ করা হলো। এবং এখন ইরান যেটা হয়েছে, আমরা তো এটা দেখছি, ইরানের এখানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, সামরিক কর্মকর্তা আছে, এবং কি ইরানের যে সুপ্রিম লিডার যাকে বলা হয় বা রাহবার আয়াতুল্লাহ খামেনি, সবাই নিহত হয়েছেন। কিন্তু যেটা যুক্তরাষ্ট্র ভেবেছিল যে অতর্কিত আক্রমণ করে এবং হচ্ছে যে এখানে আকাশপথে এখানে গোলাবর্ষণ করে বা মিসাইল স্ট্রাইক করে ওরা হচ্ছে ইরানকে ধূলিসাৎ করে ফেলবে এবং ওখান থেকে হচ্ছে গণ অভ্যুত্থান হবে, সরকারের পতন হবে, ওটি কিন্তু হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি হচ্ছে ইরান হচ্ছে কাউন্টার মেজার্স নিয়েছে এবং ওরা শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আক্রমণ করে নাই, বা ওরা হচ্ছে যেখানে হচ্ছে গালফ দেশে যেখানে যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের এখানে সামরিক এবং অর্থনৈতিক ঘাঁটিগুলো আছে বা প্রভাব আছে, সেখানে কিন্তু ওরা আক্রমণ করেছে। এমনকি যেটা আগে আনথিঙ্কেবল ছিল, যে হরমুজ প্রণালী ওরা যেটা হচ্ছে বিশ্বের এখানে হচ্ছে লাইফ লাইন, যেখান থেকে 20% হচ্ছে তেল ও জ্বালানি সরবরাহ করা সারা বিশ্বে, সেটা কিন্তু ওরা বন্ধ করে দিয়েছে। এবং এখন আমরা দেখছি যে ওরা এখন শুধু সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে না, ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে, এমনকি ট্যুরিস্ট স্পটগুলো, এয়ারপোর্টগুলো, এমনকি ডিস্যালিনেশন প্ল্যান্ট। কেন আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে ওই রকম এখানে পানি সরবরাহ খুবই কম, তো এখানে হচ্ছে সাগর থেকে অনেক এক্সপেন্সিভ এখানে অপারেশন করে এটা লবণমুক্ত করা হয়, ওখান থেকে পানি সরবরাহ করা হয়। তো এইগুলোতে আক্রমণ করছে। এবং এখন যেটা হয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য থেকে
আপনি ইউনাইটেড আরব এমিরেটস বলেন, ওমান বলেন, বাহরাইন বলেন, সৌদি আরবিয়া বলেন, যে ওরা যে অনেক অংশে কিন্তু হচ্ছে এখানে ট্যুরিজম বা পর্যটনের উপর নির্ভরশীল ছিল, বিদেশি বিনিয়োগকারীর উপর নির্ভরশীল ছিল। তারা কিন্তু এখন হচ্ছে ওদের পুরো অর্থনীতি কিন্তু এখানে বিশাল বড় চাপে পড়েছে। এবং যুক্তরাষ্ট্রের উপর এই গালফ দেশগুলো সবাই এখন হচ্ছে ওখানে ওরা চেষ্টা করছে যুদ্ধটা থামানোর জন্য। বাংলাদেশে যেভাবে এখানে এফেক্টেড হচ্ছে, বাংলাদেশ আমরা খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে। কেননা এটা বলছে স্মরণকালে সারা বিশ্বে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের এনার্জি যে ডিসরাপশন হয়েছে। কেন আপনার এই হরমুজ থেকে আপনার যেখানে আছেন, শুধু হরমুজ প্রণালী যে ডিসরাপশন হয়েছে, সারা বিশ্বের 15% হচ্ছে তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে, 20% হচ্ছে আপনার গ্যাস ওখানে সরবরাহ বন্ধ হয়ে গেছে। এবং তার সাথে সাথে আরও ভয়ের কথা হচ্ছে যে আপনাদের সার যেটা ফার্টিলাইজার, ইউরিয়া ফার্টিলাইজার, এটার জন্য গ্যাসের সরবরাহ লাগে, ওটা কিন্তু হচ্ছে বিঘ্নিত হয়েছে। আপনার তামা যেটাতে ওয়্যারিং করা হয়, ওটা বিঘ্নিত হয়েছে। এবং আমাদের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে গেছে, আমাদের আমদানি খরচ বেড়ে গেছে, আমাদের রেমিটেন্সের একটা বিশাল বড় ধাক্কা হবে। এবং আমাদের মূল্যস্ফীতি অলরেডি কিন্তু আবার 9% উপরে দাঁড়িয়ে গেছে, 9.13%। এবং আমাদের খাদ্য মূল্যস্ফীতি 9.3%। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়, আমাদের প্রায় 100% যে ক্রুড অয়েলের যে এখানে আমরা আমদানি করি, 70% যে এলএনজি যে আমরা আমদানি করি গ্যাস, সবগুলো হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে এবং মধ্যপ্রাচ্য দিয়ে। তো এখন যেটা হয়েছে যে এখন আমরা হচ্ছে এই অন্যান্য জায়গা থেকে, যেমন ভারত থেকে আমরা 5,000 আমরা হচ্ছে মেট্রিক টন এখানে হচ্ছে আমরা এই ক্রুড অয়েলটা নিয়েছি। আবার হচ্ছে আমরা এখন হচ্ছে স্পট মার্কেটে আমরা এলএনজি কিনছি, কিন্তু প্রচুর টাকা দিয়ে, কিন্তু এটাতে আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের চাপ পড়ছে। এবং আমাদের প্রায় 70 লাখ থেকে 1 কোটি যেখানে হচ্ছে বাংলাদেশি প্রবাসীরা আছে মধ্যপ্রাচ্যে, তারাও হচ্ছে তাদের নিরাপত্তার ব্যাপারে হচ্ছে যে আমরা এখন শঙ্কিত। এবং ভবিষ্যতে আমাদের যে $30 বিলিয়ন মতো রেমিটেন্সটা আসে, তো ওইটারই এটা একটা 50% মতো আসে শুধু মধ্যপ্রাচ্যের বাজার থেকে। অনেক ধরনের ভয়ের কারণ কিন্তু আছে। এই যে কারণের মধ্যেও আমরা জানি যে আমাদের দেশে কিন্তু নানা অজুহাতে দাম বেড়েই যায়। আমি আপনার কাছে একটু জানতে চাবো, জনাব HM শফিকুজ্জামান, গতকালকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ছিল এবং আপনারা 7 দফা দাবি জানিয়েছেন। অস্থিরতার কথা তো শুনলাম, আমাদের দেশের বাজারে তো আমদানিকৃত পণ্যের পাশাপাশি দেশি পণ্যের দামও কিন্তু সবসময় চড়া থাকে। বিশ্ববাজারের অজুহাতে দেশীয় পণ্যের দাম বাড়ানো কি যৌক্তিক, সেটি জানবো। এবং 7 দফা যে দাবি করেছেন আপনারা, সেটি একটু জানতে চাবো। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের যারা দর্শকরা দেখছেন তাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা সত্যি, বাট আসলে ঈদ এবার আনন্দের হয় কিনা এটি আসলে অনেক প্রশ্নের। আমার সমালোচক যে কথাগুলো বললেন এবং আমরা যা দেখছি সারা বিশ্বব্যাপী অস্থিরতা, এবং সেই অস্থিরতা আপনি বললেন অজুহাত, এখন ব্যবসায়ীদের মধ্যে অজুহাতও লাগে না। তারা ইচ্ছা করলে দাম বাড়িয়ে দেয় এবং ইচ্ছা করলেই আমাদের পকেট কাটতে পারে। এবং সেখানে অনেকটাই বলবো যে একটা রিজিম আমরা পার করেছি, সেই সময় যা হয়েছে, মাঝখানে ইন্টারিম ছিল 1.5 বছর, সেটাও যা, আর 1 মাসের নতুন সরকার। আমি এখনও সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবো না, বাট এই সরকারের জন্য সত্যি একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কি? সরকার যখন গঠন হলো, আমাদের রমজানও শুরু হলো, আর রমজান আসলে ওই কতিপয় ব্যবসায়ীরা তারা আসলে টার্গেট করে, এবং সেই রমজানের যে পণ্য মূল্য এটি তারা প্রায় আগে থেকে 2-3 মাস আগে থেকে আস্তে আস্তে বাড়িয়ে রমজানে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। এবং সেই সময় আসলে একটি নতুন সরকার ওত নেয়। গত মাসের 17ই আমাদের যে ফেব্রুয়ারিতে ওত নিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মন্ত্রিসভা, তারেক রহমান উনি দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু সমস্যাটা হলো উনি এসেই রমজানের চ্যালেঞ্জটা, যেটা দ্রব্যমূল্য আমাদের যেটা আলোচনায় আসছে যে আপনাদের 9 পয়েন্টের মতো আমাদের মূল্যস্ফীতি হয়েছে, এবং এটি আমি যেটা ধারণা করছি এটা ডাবল ডিজিটে আবার চলে যাবে। এই যে চাপটা পড়েছে, সেই চাপটার জন্য আমাদের রমজানের যে সাথে সাথে এই মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলো একদম ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি যে এনার্জি সেক্টর টোটালি আপনার এলোমেলো হয়ে গেছে, এবং সেটার প্রভাব আপনারা দেখেছেন। সরকারের থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত তেলের মজুদ আছে, তারা রেশনিং করছে না, কিন্তু আপনি রাস্তায় আমাদের যে পাম্পগুলো আছে সেখানে যে দীর্ঘ লাইন, এটি কিন্তু জনজীবনের একটা দুর্ভোগ। এবং আজকে থেকে ছুটি শুরু হয়েছে, ঈদযাত্রা শুরু হয়েছে, এবং এখন আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে, এবং আমিও ব্যক্তিগতভাবে যে খবর নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে বাস আপনার এখানে তো একই সময়ে ঢাকা থেকে প্রায় 80 লক্ষ লোক মুখ পড়বে এই 2-3 দিনের মধ্যে। সেখানে আমাদের জ্বালানির যদি সংকট থাকে, এবং সেখানে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পাচ্ছে না, এটা তো শুধু আমার ঈদযাত্রার একটা অংশ, কিন্তু এর বাইরে যেটা আছে দেখেন, ভোজ্য তেলের দাম বেড়ে গেছে, যেটা কোনোভাবেই বাড়ার কথা না এই মুহূর্তে। কারণ
ভোজ্য তেলের এই মজুতটা আরও 2 মাস আগে থেকে এটা ছিল, এবং সেখানে আমাদের জ্বালানির সংকট আছে, বাট এর জন্য তো ভোজ্য তেলের দাম বাড়ার কথা না। আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা আছে সেখানে হয়তো যেটা আছে যে জ্বালানির কারণে পার লিটারে হয়তো 50 পয়সা বাড়তে পারে, কিন্তু সেটা অলরেডি কিন্তু বাজারে কিন্তু এটা কৃত্রিম সংকট তৈরি করে তারা দাম বাড়াচ্ছে, এবং সেটা হলো আপনি যেটা অজুহাত বললেন, অজুহাতের উপরে এটা ডাবল অজুহাত শুরু হয়ে গেছে। সেই অজুহাতটা কি, যে আমাদের তেল পাওয়া যাচ্ছে না, আমাদের জ্বালানির সংকট আছে, এবং সেই কারণে শুধু ভোজ্য তেল না, আমাদের সবজি থেকে শুরু করে প্রতিটা জিনিসের উপরে প্রভাব পড়েছে। এই ক্ষেত্রে যদি আমি গণপরিবহনটাকে যোগ করতে চাই, যে আমরা জানি যে প্রতিবার ঈদ আসলে কিন্তু অতিরিক্ত বাস এবং লঞ্চ ভাড়াও কিন্তু আদায় করা হয়, এটিও কি বেড়ে যাবে? এটা তো অলরেডি মাননীয় মানে সড়ক মন্ত্রী তিনি তো মানে আপনার বিভিন্ন জায়গায় মনিটর করছেন। উনি আজকে দেখলাম সদরঘাটে গিয়েছেন, উনি বাস স্ট্যান্ডে গিয়েছেন, উনি বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা টের পাওয়া যাবে জাস্ট কালকেই আপনি টের পাবেন যে কী পরিমাণ ভাড়া বেড়েছে। এবং সেখানে যেটা করা হয়, এখানে শুধু যে রুটের যে পরিবহন, সেই পরিবহনের বাইরে মানে অন্য যেগুলো আপনার ফিটনেসবিহীন গাড়ি সেগুলো চলে আসে, এবং আমাদের বিশেষ করে ঢাকার আশেপাশে যে গার্মেন্টস এলাকাগুলো আছে, সে গাজীপুর বলেন, আশুলিয়া বলেন বা সাভারের, সেখানে দেখা গেল যে আমার ঢাকা সিটির বাসগুলো ওখানে চলে যাচ্ছে, এবং তারা কন্ট্রাক্টে যাচ্ছে, যার কোনো লং রুটে কোনো ফিটনেস নাই। এবং আমি আশঙ্কা করছি যে আমাদের যে অ্যাক্সিডেন্টের প্রবণতা এগুলো কিন্তু বেড়ে যাবে। আর একটা বিষয় যেটা আছে সেটি হলো যে আমাদের মানে যেটা হলো এটার ইম্প্যাক্টটা কোথায়, ইম্প্যাক্টটা হলো বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত যেটা হওয়ার কথা, সেটা কিন্তু আমাদের গরম আসছে। তেলের যদি মানে পর্যাপ্ত, এখনও আমরা ফার্নেস অয়েলের উপরে নির্ভর করছি, আমরা অলমোস্ট প্রোডাকশনে অলমোস্ট 60%-এর মতো। আমাদের কোল বেসড অনেকগুলো পাওয়ার প্ল্যান্টে আসছে, কিন্তু কোল আনতে গেলেও কিন্তু আপনার ফ্রেট চার্জটা বেড়ে যাচ্ছে। এগুলোর কিন্তু সবগুলোর ইম্প্যাক্ট আছে। অনেক বিশ্লেষকরা বলছেন যে এই পরিস্থিতিতে লোডশেডিং এর মতো পদক্ষেপ এখন নেওয়াটাও যৌক্তিক হবে। বিদ্যুৎ যদি আপনি ব্যবহার যদি আমাকে সীমিত করতে হয়, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কীভাবে চলবে? একই সাথে আমাদের যেটা ফার্টিলাইজার হচ্ছে, আমরা এখানে যেটা প্রোডাকশন করছি, ইম্পোর্টও আমাদের যেটা আছে সেই ইম্পোর্টের প্রাইস তো বেড়েই যাবে। আর ইউরিয়া যেটা প্রোডাকশন করছি সেটার কিন্তু র ম্যাটেরিয়াল কিন্তু আপনার এই যে গ্যাস, এখন সেখানে কিন্তু আপনার এটা পড়বে। এখন আমি যদি বোরো ধানে সারটা যদি আমি 3 দিনের মধ্যে না দিতে পারি, তাহলে কিন্তু বোরো উৎপাদনেও আপনার একটা বড় প্রভাব পড়বে। তো এগুলো চারিদিকে এই সংখ্যা। এখন আমি সবচেয়ে ওয়ারিড এই জন্য যে ব্যবসায়ীরা এটা করবে, কিন্তু সরকারের কি বিকল্প কি পথ আছে? সরকার চেষ্টা করছে। বিশেষ করে আমি যেটুকু জানি, 2টি পার্সেস মিটিংয়ে আমাদের এলএমজি এবং আমাদের ফুয়েল কেনা হয়েছে প্রায় দ্বিগুণ দামে। যেটা 1000 কোটি টাকা ছিল, তার কোনো অপশন ছিল না 2000 কোটি টাকা, মানে অর্থাৎ ডাবল দামে। এখন আপনি কতটুকু ভর্তুকি দিয়ে, কতটুকু সাবসিডি দিয়ে আমি এই সেক্টরগুলোকে চালু রাখবো? এবং আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই, আমি এর আগে জাস্ট ইমিডিয়েট আমার পাস্ট যে সরকারি যখন ছিলাম, আমি লেবার সেক্রেটারি ছিলাম, এবং আপনারা দেখেছেন গার্মেন্টসগুলো আন্দোলন করেছে, তারা শ্রমিকরা বেতন দিতে পারে না, তারা বন্ধ হয়ে গেছে। এগুলোর কিছু পলিটিক্যাল রিজন ছিল, কিন্তু ওয়ান অফ দ্য রিজন ছিল যে গার্মেন্টসগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ দিতে পারে। এখন ধরেন যদি আমি গ্যাস সরবরাহ পর্যাপ্ত দিতে না পারি, তাহলে এটার ইম্প্যাক্টটা কী? আমি এক্সপোর্টগুলো কিন্তু হারাবো। এবং আমাদের যেহেতু 84% আরএমজি এক্সপোর্টের উপরে আমার ডিপেন্ডেন্সি আছে, আমার যদি এই মার্কেটটা চলে যায়, এবং সেখানে কয়েক লক্ষ লোক, প্রায় 50-60 লাখ লোক কাজ করে, শুধু তাই না, আমার ফরেন কারেন্সির একটা হলো রেমিটেন্স, আর একটা হলো আমার এক্সপোর্ট, আর একটা হলো যে আমাদের যেটা গালফ কান্ট্রিগুলোতে, জিসিসি কান্ট্রিগুলোতে আমাদের মূল রেমিটেন্স কিন্তু আসে ওখান থেকে। এবং প্রতিদিন আপনি প্রায় 450 ফ্লাইট বাতিল হয়েছে, প্রত্যেকটা ফ্লাইটে 300 করে আমাদের কর্মীরা ওখানে যেত। সেখানে আমি হিসাব করে দেখেন, পার ডে সেখানে 4000 কর্মীরা যেত। এই 4000 প্রতিদিন যারা যেতে পারছে না, এটা তো আমার যে এমপ্লয়মেন্ট ইস্যু, সেখানে আপনার এটা একটা ডিসরাপশন ইম্প্যাক্ট করছে, মানে এটা বহুমুখী একটা অবস্থা। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি। আমি মুক্তার আলী, বগুড়া থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা কি তিনজনকে আপনি ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদের শুভেচ্ছা। আগাম আচ্ছা, আমি শফিকুজ্জামান স্যারকে জানি, তার কাছে আমার একটা দুজনের কাছে দুটো প্রশ্ন করবো আর কি। সেটা হলো যে আমাদের দেশে এই যে এত আলোচনা, এই যে আপনার হলো বাজার নিয়ন্ত্রণ, এই যে আপনার হলো এই বিভিন্ন কিছু আইন কারণ হচ্ছে, তারপরেও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটার এই সমস্যাটা কোথায়, এবার এই সমাধানটা কবে হবে, এটা একটা প্রশ্ন। আর ওই ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়া এই যে আপনার হলো এই ইরাক আর ইরান যে যুদ্ধ, আসলে মূলত দোষটা কার?
ট্রাম্পের না ইরানের না যুদ্ধটা আসলে এই ইয়েটা কার, দোষটা কার, আর অরিজিনাল দোষটা কার? আর এই যদি দোষ কারু হয়ে থাকে এটা থামাবে কে, কবে থামবে, এটা থামানোর মালিক কারা? এটা আমার প্রশ্ন আর কি, জানতে চাচ্ছিলাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেক সুন্দর প্রশ্ন রেখেছেন আপনি। আমি একটু পারভেজ করিম আব্বাসী আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেব, তারপর আমি আচ্ছা। জনাব শফিকুজ্জামান আপনার কাছে আসবো। জি, আমাদের দর্শক ভাই যে প্রশ্নটা করেছেন যে মানে দোষ কার, এটা অত্যন্ত মানে আমি এবং বলবো যে থামাবে ন্যায়সঙ্গত কে? প্রশ্ন। এখন হচ্ছে যে মোড়ল, যার দায়িত্ব আছে যে হচ্ছে যে ঝগড়াঝাটির উপর হচ্ছে যে সে বিচার সালিশ করবে, মোড়লই যখন দোষ করে ফেলে তখন তার কিছু করার নেই। আমি হচ্ছে যে খুব সোজাভাবে বলছি যে এখানে থামাবে কি, আমি প্রশ্নটার উত্তরটা দিচ্ছি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং হচ্ছে ইউনাইটেড নেশনসের, ইউএনের এখানে যেটা জাতিসংঘতে এখানে হচ্ছে যুদ্ধ থামানোর এখানে হচ্ছে প্রক্রিয়াটা করা যায়। কিন্তু এখন কিন্তুটা হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে বহু বছর ধরে এই ইসরায়েল বলে যে ক্ষুদ্র একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যে এখানে হচ্ছে কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে, তাদের কিন্তু হচ্ছে ওদের পররাষ্ট্র নীতিতে, ওদের হচ্ছে কূটনীতিতে ওদের হচ্ছে এক্সেসিভ ইনফ্লুয়েন্স আছে। কেননা যুক্তরাষ্ট্রের এখানে যে বড় বড় যেখানে আপনি জায়গায় আছে, যেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা, আপনি বলেন ব্যবসায়ী বলেন, বিজ্ঞানী বলেন, নোবেল প্রাইজ উইনার বলেন, আপনার মিডিয়া এবং এন্টারটেইনমেন্টে বলেন, বা হচ্ছে যেসব কোম্পানি যে বড় বড় শেয়ার মার্কেট এখানে যেখানে বড় বড় বিনিয়োগকারী আছে বা হেজ ফান্ড যেগুলো আছে, যেমন ব্ল্যাক রক 11.9 ট্রিলিয়ন ডলারে যেটা আছে, এখানে ওনারশিপ আছে, বা ইউটিউবে এখানে মালিক যারা আছে, গুগলের মালিক যারা আছে, আপনার ফেসবুকের মালিক, সবাই ইহুদি। এবং সবারই কিন্তু, সব ইহুদিরা না কিন্তু অনেক ইহুদিদের এবং হচ্ছে ওদের কিন্তু এই ইসরায়েলের প্রতি কিন্তু একটা সমর্থন আছে যুক্তরাষ্ট্র থেকে, এবং ইসরায়েলি ডায়াসপোরাটা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল। এটা হচ্ছে এক। এবং ইসরায়েল মনে করছে যে মধ্যপ্রাচ্যে ওরা হচ্ছে যে ওদের এই আমি বলবো যে মস্তানি করা, বা যেটাকে আমরা বলি হেজেমনি করা, হেজেমনির জায়গাটা এখানে হচ্ছে যে ওদের 3-4টা ওরা হচ্ছে যে পথের কাটার দেখেছিল। এক ছিল ইরাক, সাদ্দাম হোসেনের ইরাক, ওরা 2003 সালে ওই দেশটাকে আক্রমণ করে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। লিবিয়ার মোয়াম্মের গাদ্দাফি, ওটাকে হচ্ছে আপনি দেখুন না, এখানে আক্রমণ করে এটা লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে, এবং ওখানে এখন কিন্তু অস্থিতিশীলতা আছে। 3 ছিল সিরিয়া, আসাদদের, এবং ওখানেও কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রেজিম চেঞ্জ করেছে, গৃহযুদ্ধ হয়েছে, এবং এখন অস্থিতিশীলতা আছে। 4 নম্বর যে দেশটি ছিল হচ্ছে যেখানে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স হলে, এটা হচ্ছে ইরান। তো ইরানও কিন্তু এখানে হচ্ছে, আপনি যদি বলেন দোষ হচ্ছে যে 60% যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল হয়, 40% আবার ইরানের। কারণ ইরানও যেটা করেছে যে ওরা হচ্ছে তো প্রতিরোধ এখানে তৈরি করার জন্যে মধ্যপ্রাচ্যে যেসব জায়গায় এখানে শিয়া জনসংখ্যা আছে, মানে আপনি যদি মনে করুন ইরাকে যেমন 50% অধিকে আছে, বাহরাইনে হচ্ছে এখানে 60% মতো আছে, বা সৌদি আরবেতে হচ্ছে আবার 20% মতো, এখানে 10 থেকে 20% মতো আছে, এমনকি খোদ পাকিস্তানে 10% আছে ওইখানে, বা ইয়েমেনে যখন 30 থেকে 40% এখানে আছে এখানে শিয়া, তাদেরকে কিন্তু ওরা বিভিন্নভাবে ব্যবহার করেছে তাদের হচ্ছে। এবং লেবাননেও যেমন এখানে হামাস তো বাদ দেন, এখানে হেজবুল্লাহ, ইরাকে হচ্ছে যে এই শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুতিদের, তাদেরকে ব্যবহার করেছে হচ্ছে যে গালফ স্টেটগুলোর উপর প্রেশার ক্রিয়েট করতে এবং যুক্তরাষ্ট্রে আক্রমণ করার জন্য। তো ইসরায়েল এবং ইরানের মধ্যে সবসময় কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ারের জন্য বা হেজিমনের জন্য কিন্তু একটা কম্পিটিশন ছিল। কিন্তু এখন যেটা করা হয়েছে যে আগের বছরের জুনের যে এখানে 2025 সালে যে ওরা যে ওই 12 দিনের যেখানে একটা যুদ্ধ খেলা হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ওটার এখানে কন্টিনিউশন হিসাবে এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন চাইছে যে হচ্ছে ইরানকে একেবারে হচ্ছে পর্যদস্ত করার জন্য যুক্তরাষ্ট্রে মধ্যস্থতা করেছিল, যে মধ্যস্থতা করে এখন সরাসরি এই যুদ্ধের মধ্যে ওখানেও জড়িয়েছিল। কিন্তু এখন এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন চাইছে যে ইরানকে এখানে রেজিম চেঞ্জ করার জন্য। ইরান চাইছে হচ্ছে যে রেজিম চেঞ্জ করার নামে ওরা হরমুজ প্রণালী যখন বন্ধ করেছে, সারা বিশ্বের অর্থনীতিতে ওরা হচ্ছে এমনভাবে একটা শক দিবে যাতে সারা বিশ্ব কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ হয়ে যায়, এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে এখানে হচ্ছে জনপ্রিয়তা কমতে থাকে। এবং এই জন্য আপনি দেখবেন যে এখন যদি আপনি যতগুলো এখানে আপনি রিভিউ দেখবেন বা পোলস দেখবেন, এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র 37%। সামনে মিড টার্ম নির্বাচন আছে, এবং ইরানের কিন্তু এখানে যারা মন্ত্রীরা যারা আছেন, আব্বাস আরাকচি, এরা বলছে ওরা বলছে আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ববাজারে তেলের দাম এখন $98 আছে, $150 থেকে $200 নিয়ে যাওয়া, যাতে পুরো বিশ্বে হচ্ছে যেখানে এখানে হচ্ছে অর্থনীতি ধস না হবে, এবং এটার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে। আর এই যুদ্ধে সুপার পাওয়ারের সাথে তো জিতা যায় না, যদি ইরানের রেজিমটা টিকে যায় তাহলে কিন্তু ওরা বলবে যে আমরা যুদ্ধে বিজয় হয়ে গেছি। তিনি বলছেন যে বাজার নিয়ন্ত্রণ করা কেন যাচ্ছে না। আমি এর সাথে একটু যদি যুক্ত করি যে বাণিজ্য মন্ত্রী বলেছেন বাজারে পর্যাপ্ত পণ্য মজুদ আছে এবং কৃত্রিম সংকট ঠেকাতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বাজার অস্থিরতার জন্য সিন্ডিকেট ও
দুর্বল তদারকিকে দায়ী করছেন। এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে বাজার নিয়ন্ত্রণে সরকারের সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত বা নিয়ন্ত্রণ করা যাবে কিনা? প্রথম বগুড়া থেকে আমাদের মোক্তার ভাই যে প্রশ্ন করেছেন যে বাজার নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না, আমরা সব কিছুই জানি এবং সেটি আমরা গত 17 বছর দেখেছি। ইন্টারিমের 1.5 বছর দেখলাম, আর এই সরকারের 1 মাস। সমস্যাটা কোথায় দেখেন, 17 ফেব্রুয়ারি আপনার মন্ত্রিসভা গঠন হলো। 18 তারিখে আমরা প্রেস ক্লাবে ক্যাবের পক্ষ থেকে নিরাপদ খাদ্য নিয়ে আমরা একটা সেমিনার করলাম এবং সেখানে আমরা সরকারকে বললাম যে আমরা এই সরকারকে সাপোর্ট দেব, আমাদের খাদ্যের নিরাপদতা আসলে নিশ্চিত করতে হবে, কারণ এটার জন্য আসলে আমাদের রোগ বালাই থেকে শুরু করে আমাদের টোটাল জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ ওই দিন মানে যিনি বাণিজ্য মন্ত্রী মহোদয়, উনি শিল্পমন্ত্রী, উনি বস্ত্রপাট মন্ত্রী দায়িত্বে, উনি প্রথম দিন অফিসে গিয়ে 1 ঘন্টার মধ্যে মিডিয়াতে বললেন, রমজান শুরু হলো, মিডিয়াতে বললেন যে পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়বে না। আমার প্রশ্নটা ওখানেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি দিনরাত পরিশ্রম করছেন, উনি প্রতিদিন মন্ত্রণালয়ে অফিস করছেন, ক্যাবিনেট ডিভিশনে, উনি ওনার অফিসে যাচ্ছেন কিন্তু ছুটির দিনে, শনিবারে যাচ্ছেন ছুটির দিনে, এবং কালকে আমাদের কিন্তু ছুটি শুরু হয়ে গেছে, বাট কালকেও কিন্তু উনি ক্যাবিনেট মিটিং করবেন ছুটির মধ্যে, দিনরাত পরিশ্রম করছেন। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, এবং সেদিনও আমি বলেছিলাম, এবং কালকে আমাদের বিশ্ব ভোক্তা দিবসে আমাদের প্রতিবাদ সভা ছিল, সেখানে আমি যেটা বলতেছি সেটি হলো 1 ঘন্টার মধ্যে উনি কীভাবে জানলেন যে মজুদ পর্যাপ্ত আছে এবং বাজারে আপনার এটি প্রতিফলন হবে না। আমরা এই সরকারকে স্পেস দিতে চাই, কারণ অনেক চড়াই উতরে অনেক রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক সরকার আসছে, বাট এই ধরনের কথাবার্তা যেটাই উনি বললেন যেটা রাখতে পারলেন না, এবং উনি বলার পরে প্রতিদিন কিন্তু বাজারে মূল্য বেড়েছে, এবং আজকে দেখেন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আমরা জানি মানে নিয়ন্ত্রণ কে করবে, 5টা-6টা রিফাইনারি, যে সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট দেখা যায় না, বাট এটা তো এক্সিস্ট করছে। এই কোম্পানিগুলো যারা আমাদের এই তেল সরবরাহ করে, ভোজ্য তেল, এবং সেটা যে অজুহাতে একবার তো বাড়িয়েছে, আর রমজানের মধ্যে যেটা আছে সেটার পরে যে আজকে যে ক্রাইসিসের পরে এখন বাজারে আপনার তেলের অভাব, সেটা কেন করে হচ্ছে যে সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে বাজার অস্থির করে তারা দাম বাড়াবে। এইখানে যেটা আছে যে মন্ত্রী মহোদয়রা যদি ব্যবসায়ীদের পক্ষে কথা বলে, তাহলেই তো আমরা অন্য হয়তো গন্ধ পাই, এবং সেই গন্ধটা এমন যে গত রিজিম যখন চেঞ্জ হয়েছে সেটা শুধুমাত্র আইনশৃঙ্খলা বা যেটা বলবো যে রুল অফ ল, এটা না, এখানে দ্রব্যমূল্য একটা বড় ফ্যাক্টর কাজ করেছে। প্রতিটা মানুষ ওই সরকারের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতার কারণে, আর সেটা কিন্তু মানুষ এই আন্দোলনের একটি অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। আমি এই সরকারকে আমরা স্পেস দিতে চাই, এই সরকারের সাথে আমরা কাজ করতে চাই, আমরা আর পিছনে ফিরতে চাই না। কিন্তু আমাদের সরকার বলতে যে মন্ত্রী পরিষদ বলেন বা যারা আছেন, তারা যদি ব্যবসায়ীদের টোনে কথা বলেন, তখনই কিন্তু আমাদের এই বিপদগুলো আসে। এখন ধরেন যেটি রয়েছে যে এই জায়গায় নিয়ন্ত্রণ কিভাবে করা হবে, সেটা কিন্তু যে খুব কঠিন তা না। প্রথম দুর্বলতা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার এখানে যে পণ্য একটা আছে দেশে উৎপাদন হয়, সেটা কৃষক যে এটা উৎপাদন করে, এবং আমি ভোক্তা পর্যায়ে যে 4-5 হাত বদল হয়ে আমার কাছে আসছে, প্রতিটা ধাপে 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 যে মূল্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটি তো সরকার এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু দেখেন ভোক্তার অফিসাররা, আমি একসময় ভোক্তার ডিজি ছিলাম, আমরা কাজ করেছি, ভোক্তার অফিসাররা মৌলভীবাজারে গেল, সেখানে তাকে বাধা দেওয়া হলো, সোকল আপনার সভাপতি দাবি করে সে যেভাবে এই অফিসারকে বাধা দিল, আমরা তখন ক্যাব থেকে প্রতিবাদ করলাম। আমরা দেখতে চেয়েছিলাম এটি হলো সরকারি কাজে বাধা দেওয়া, এবং এটি কিন্তু আইনি ফৌজদারি অপরাধ, কিন্তু সেটার জন্য একটা মামলা পর্যন্ত দেয়নি, এবং সেই জায়গায় কি মন্ত্রীরা আমাদের সরকার কি দায় এড়াতে পারবে? তখন কি হয় যে এদের কাছে ব্যবসায়ীদের কাছে মেসেজ যায়, অর্থাৎ এখানে যে দলবাজি করে, এখানে আপনার এই ধরনের ফোর্স অ্যাপ্লাই করে, এই সিন্ডিকেট করে পার পাওয়া যায়, এবং তার ফলে হয় কি যে তারা আরও উৎসাহী হয়, এবং সেখানে যেটা হয় সরকারের যারা এই মনিটরিং আছে, সেখানে আমাদের স্থানীয় প্রশাসন, ওখানে ম্যাজিস্ট্রেটরা আছে, বা আমাদের যারা ভোক্তা অধিদপ্তর আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, আমাদের বিএসটির লোকজন আছে, তখন কিন্তু তারা ডিমোরালাইজ হয়ে যায়। আরেকটি বিষয় এখানে বলি, সরকার অনেক প্রায়োরিটি ফিক্স করে। এখন ধরেন এই প্রতিষ্ঠানগুলো এটার দিকে সরকার কতগুলো নজর আছে। আমি বারে বারে চেষ্টা করেছি, আমি যখন সরকারের দায়িত্বে ছিলাম তখন এই প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেনথেন করার, তাদের ম্যান পাওয়ারের ঘাটতি আছে, লজিস্টিকের সমস্যা আছে। একটা জেলায় একজন অফিসার, তার মধ্যে 17টা জেলায় অফিসার নেই।
আপনি কিভাবে মনিটরিং করবেন? এই বিষয়টি আমি কিন্তু জানতে চাচ্ছিলাম। আপনি সরকারের দায়িত্বে ছিলেন এবং সরকারের একটি অংশ ছিলেন, বাণিজ্য সচিবও ছিলেন। আপনার এই যে দায়িত্বে থাকা অবস্থায় আপনার কি মনে হয়েছে যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি? বাজার নিয়ন্ত্রণ কেন করা যায় না? জনগণের কিন্তু এটাই প্রশ্ন থাকে যে আসলে আপনারা কি করছেন? আমি বাণিজ্য সচিব ছিলাম না, আমি শ্রম সচিব ছিলাম। বাণিজ্য মন্ত্রী আমি দীর্ঘদিন কাজ করেছি, ভোক্তার ডিজি ছিলাম। এখানে যে জিনিসটা সরকারকে এটা চাই কিনা, মানে আমাদের তো এখানে কারা পলিসি, মানে সরকার বলতে আমাদের যারা রুলিং পার্টি তারা চায় কিনা। কারণ হলো যে ওইখানে ওই যে সিন্ডিকেট, ওই যে অদৃশ্য হাতগুলো যারা শক্তিশালী, এতটা অনেক সময় বলা হয় সরকারকে তারা চালায়, এবং সেটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন আমাদের যে 5ই আগস্টের এই পরিবর্তনের পরে আমরা তো অনেক কিছু বেরিয়ে গেছে, এবং আমি যখন শ্রম সচিব ছিলাম সবচেয়ে বড় যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি সেটাকে বন্ধ করতে দেওয়া হয়েছে। কারণ হলো তারা শুধু একটা ব্যাংক থেকে 23,000 কোটি টাকা নিয়েছে, তাদের টোটাল অ্যাসেট ভ্যালু হলো 1200 কোটি টাকা, এবং অন্যগুলো ব্যাংক সহ তারা 40,000 কোটি টাকা শুধু একটা কোম্পানি আপনার ঋণ নিয়েছে। তাহলে এই যে অনিয়মগুলো রয়েছে, এখন বাংলাদেশ ব্যাংক সেখানে এই অনিয়ম ব্যাংকগুলো কিভাবে এই লোনগুলো দিল, এটা আসলে কি বিশৃঙ্খলা যখন তৈরি হয়, এটি সমস্ত সেক্টর হয়। এখানে এই যে আপনার যেটা হবে যে আপনার পরিবহনের যেটা বললেন না, বাসের ভাড়া বেড়ে যাবে, আপনার কি রিক্সা ভাড়া বাড়েনি? রিক্সায় তো আপনার অতিরিক্ত তো কোনো খরচ নাই। তাহলে এখানে হলো যে যখন এটা হয় আমরা সবাই মিলে করি। আর একটা হলো যে এখানে সবচেয়ে বড় ঘাটতিটা হলো সেটা আমাদের নীতি নৈতিকতা। সেই নীতি নৈতিকতাটা এমন নিচু পর্যায়ে চলে গেছে, এখানে হলো কিভাবে মুনাফা করবে, কিভাবে বেনিফিট নেবে এটাই। এবং এই রমজানের যে মূল যে আপনার যে চেতনা, যে রমজানে আমাদের কৃষ্ণতা সাধন হবে, কিন্তু তারা 11 মাসের ব্যবসাটাই টার্গেট করে হলো 1 মাসে করবে, যেটা ইভেন নন মুসলিম দেশগুলোতেও আপনি দেখবেন যে রমজানের সময় তারা স্পেশাল প্যাকেজ দেয়, মানুষকে স্বস্তি দেয়। আমাদের দেশে উল্টো হয়ে যায়। আমি একটু জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে, আপনি একজন অর্থনীতিবিদ, আপনার কাছে আমি একটু জানতে চাবো যে সামনের কয়েক মাস বৈশ্বিক রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দীর্ঘমেয়াদী এই ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত রয়েছে কিনা? আপাতত দৃষ্টি তো মনে হচ্ছে না। মানে আমি যদি এখন বলুন যে অনেক কিছু তো ইফস অ্যান্ড বাটসের উপর থাকে, যে মানে কি হতে যাচ্ছে, যুদ্ধ যদি আরো প্রলম্বিত হয়, যদি মনে করি যুদ্ধ আরো 1 সপ্তাহ যদি এখানে চলে, ইরানে কিন্তু এখন হচ্ছে সরকার কিন্তু পাবলিকলি ওরা কিন্তু পশ্চার করছে যে ওরা যুদ্ধটা যতদিন পারবে ওরা কিন্তু ওটাকে দীর্ঘায়িত করবে, এবং যতদিন ওরা বেশি দীর্ঘায়িত করতে পারে বৈশ্বিক অর্থনীতির উপর আরো চাপটা বাড়বে। এখন আমরা যেটা এখানে ভাই ঠিকই বলেছেন, এখানে আমরা হচ্ছে যে বেশ চড়া দামে এখন যেহেতু আমাদের সামনে সরবরাহ সংকট হতে পারে, তার জন্য আমরা কিন্তু আমাদের এলএনজি ইম্পোর্ট করেছি। যেমন এটার জন্য হচ্ছে মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট, এটা হচ্ছে যে MMBTU বলে। এখানে আগে আমরা কিনতাম $10, 10 থেকে $10.5, ওটা আমরা এখন কিনছি হচ্ছে $21 থেকে $22, এবং আমরা 2টো কার্গো অলরেডি চলে আসে, আর 3টি এখানে আমাদের এখানে প্রায় আসার পথে আছে। এবং এই চড়া দামে যে নিয়ে আসছি, এইটার জন্য কিন্তু আমাদের যথেষ্ট কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ পড়েছে। আচ্ছা, চাপ পড়ুক, কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ চাপ পড়লে কিন্তু আবার ওটা হচ্ছে প্রত্যেক মাসে আমাদের রেমিটেন্স আসতো, এই রেমিটেন্সের সরবরাহ থেকে কিন্তু আমাদের ঘাটতিটা পূরণ হয়ে যেত। মার্চের প্রথম 2 সপ্তাহে রেমিটেন্স প্রায় 35% বেড়েছে। এটা যেমন এইসব প্রবাসীদের পাঠানো ডলার সংকটও, যেই ঈদের যে বাজার আছে এটিতেও কিন্তু সহায়তা যেমন করে, আবার কিন্তু সংকটার জায়গাটাও করেছে। জি জি, একদম ঠিক বলেছেন। কেন আমাদের দেখা গেছে যে ঈদ বা কুরবানি এই সময় যে এগুলো আমাদের বড় যে আমাদের যেখানে উৎসবগুলো আছে, কাজ করেছে যে যেহেতু ওখানে আপনার যুদ্ধ চলছে, আগে টাকাগুলো পাঠিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে যে পরের মাসের কিন্তু এই 1 মাস পরে আপনি যখন দেখবেন যে পুরো গালফের যেখানে অর্থনীতি যেভাবে হচ্ছে যে বিদেশি বিনিয়োগ চলে গেছে, এবং হচ্ছে এখান থেকে বিদেশি এখানে যে মূলধন পালিয়ে গেছে বা ক্যাপিটাল ফ্লাইট হয়ে গেছে, বা যে ড্যামেজটা যেটা হচ্ছে, আপাতত 6 থেকে 7 মাস প্রত্যেকটি এখানে বড় বড় দেশ যেখানে আমাদের এখানে প্রবাসী ভাইরা থাকে, সৌদি আরবিয়া, ওমান, কাতার, ওখান থেকে কিন্তু বেকারত্বের হার বাড়তে পারে। তখন কিন্তু আমাদের 20 থেকে 25 লাখের মতো লোক কিন্তু চলে আসার সম্ভাবনা আছে। কিন্তু এটার সংখ্যা প্রকাশ করছি, হবে আমি চাই না। এবং তার সাথে সাথে হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতিটা যেটা আছে, এরপর কিন্তু আপনার দেখুন যে আপনি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ওরা হয়তো 400 মিলিয়ন এখানে ব্যারেল রিলিজ করেছে, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত সাময়িক একটা কুইক ফিক্স। এটা হচ্ছে এক সপ্তাহের মতো হচ্ছে সারা বিশ্বের এখানে হচ্ছে এই জ্বালানি ঘাটতি দিতে হবে। এবং আমরা বলছি যে রাশিয়া থেকে আমরা হচ্ছে যেখান থেকে হচ্ছে তেল আমদানি করার স্পেশাল পারমিশন চাইছি যুক্তরাষ্ট্রের কাছে। তো রাশিয়ার তেলগুলোকে রিফাইন করে আনতে গেলে ওটাকে পাঠাতে হবে হচ্ছে আইদার ভারতে নাহলে সিঙ্গাপুর। এবং আমাদের রপ্তানি খাতে এই রেডিমেড গার্মেন্টসে ওটাও সব যেত স্ট্রেট অফ হরমুজ দিত। এটা যখন আমাদের এখন সাউথ আফ্রিকা এখান দিয়ে মানে অনেক দূর দিয়ে যেতে হচ্ছে, প্রায় আমাদের হচ্ছে 30% হচ্ছে ফ্রেট চার্জ বেড়ে যাচ্ছে, আমাদের এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাচ্ছে,
25% থেকে 50% এবং টাইম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বাড়ছে। এবং যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের বড় রপ্তানি বাজার। এখন ওদেরও তো এখানে হচ্ছে যে ওদের তো আয় কমে যাবে, ওদের তো হচ্ছে আমাদের এখানে রপ্তানির জন্য যে চাহিদাটা কমে যাবে, তো তখন হচ্ছে আমাদের রপ্তানি বাজারও কমবে, রেমিটেন্সও কমবে। আমি বলছি যুদ্ধটা আরো প্রলম্বিত হয়। মূল্যস্ফীতির কথা বললেন, আমি একটু যদি যুক্ত জি, করি জি, যে জি। আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে তারা কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারছে। যদি বৈশ্বিক অস্থিরতার প্রভাবটা পড়ে তাহলে তো এশিয়ার এই দেশগুলোরও পড়ার কথা, তাই জি, নয় কি? জি। তাহলে আমরা কেন নীতিগত জায়গায় আর কি কেন কোন গলতটা আসলে কোথায়? গলতটা হচ্ছে আমি বলবো যে আমাদের যেটা এখানে অলরেডি ফ্ল্যাগ করেছেন যে হচ্ছে যে আমাদের যে সাপ্লাই চেইন বা সরবরাহ যে প্রক্রিয়াতে এটাতে হচ্ছে আমাদের বিঘ্ন আছে। কেন দেখুন, দুইভাবে আপনার মূল্য মানে খুব সহজভাবে বলি, মূল্য নির্ধারণ করে কিভাবে, চাহিদা দিয়ে এবং সরবরাহতে। এখন দেখুন যেখানে হচ্ছে যে আমাদের অর্থনৈতিক একটা মন্দা হচ্ছে, চাহিদাটা কম, তো আপনার সরবরাহটা বাড়াতে হবে। তো সরবরাহটা বাড়াবেন কীভাবে? উৎপাদনটা বাড়াতে হবে। উৎপাদনটা বাড়াবেন কীভাবে? উৎপাদনের খরচটা কমাতে হবে। কিন্তু উৎপাদনের খরচটা কমানো হচ্ছে আমাদের উৎপাদন খরচটা উত্তরোত্তর বাড়ছে। এক হচ্ছে জ্বালানি সংকট, গ্যাস ইলেকট্রিসিটি পর্যাপ্ত অ্যামাউন্ট আমরা ব্যবসা দিতে পারছে না, এবং তার সাথে সাথে খাদ্যর মূল্যস্ফীতি বাড়েছে। তার সাথে সাথে যদি আপনি দেখুন হচ্ছে যে আইন শৃঙ্খলার অবস্থা যদি খারাপ হয়, বিগত 2 থেকে 4 বছর আমরা কিন্তু বিভিন্ন আকারে কিন্তু চাঁদাবাজি বলেন ইত্যাদি থাকেন, এগুলো কিন্তু বাড়ছে। আপনি যে বলছেন যে 5 ধাপে ধাপে যে আপনি মনে করেন যে আমরা যেখান থেকে আমদানি করছি, আমাদের দেশেই যেটা মনে করেন চাল বা ডাল এগুলো যেখানে এখানে এই চাষ হচ্ছে, ওগুলো হচ্ছে গ্রামের ক্ষেত থেকে এখানে ঢাকায় আসতে গেলে 3 বা 4 ধাপে হচ্ছে, কিন্তু এখানে খরচটা বাড়ছে চাঁদাবাজির জন্য, এইটাও কমানো যাচ্ছে না। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে কোল্ড স্টোরেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে যেহেতু আপনার জ্বালানি সংকটের জন্য ওগুলো ঠিকমতো এখানে ফাংশন করছে না, এবং এটার জন্য আমাদের সরকারের একটা ইন্টিগ্রেটেড পলিসি নাই। মূল্যস্ফীতি কিন্তু সব দেশেই বাড়ে আবার কমে। যেমন এই দক্ষিণ কোরিয়া এবং জাপানে যেখানে 90% মতো ওরা হচ্ছে ওদের তেল ও জ্বালানি শুধু আমদানি করে মধ্যপ্রাচ্য, ওদের জন্য এটা জাতীয় সংকট। এবং বাংলাদেশের জন্য অল্টারনেট এখানে হচ্ছে আমরা এনার্জি সোর্সেসগুলো আমরা খুঁজি নেই। কেন দেখুন, আপনি খুব চিন্তা ভাবনা করতে হবে যে আপনার এখন নেপাল এবং ভুটান থেকে আমরা যে হাইড্রো ইলেকট্রিসিটি আমদানি করি ওটা বাড়াতে হবে। ওটা বাড়ানোর জন্য আবার এটা সবচেয়ে বড় যে দরকারি জিনিস হচ্ছে কূটনীতি। কেন আমাদের ভারতের সাথে আবার ওখানে ট্রানজিট থেকে আনতে হবে। আপনি দেখেন আবার চায়না থেকে যদি আপনি তেল আনতে চান, চায়না পর্যাপ্ত এখানে আছে, বা সিঙ্গাপুর থেকে আনতে চান, আগে থেকে ওখানে এঙ্গেজ করতে হবে। এবং হচ্ছে যদি আপনি রাশিয়ার কাছ থেকে আনতে চান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো এইগুলো আমাদের করতে হবে। এবং আমাদের লং টার্ম, আমি বলেছি জ্বালানি আর সরবরাহ সংকট দিয়ে হচ্ছে আমাদের, কেন ওটাই হচ্ছে আমাদের 50% হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতির মূল এখানে হচ্ছে ইম্প্যাক্টটা করে। আপনি আবার এর সাথে সাথে যদি আপনি আবার দেখেন আপনার লং টার্ম স্ট্র্যাটেজির মধ্যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট উপরে, এটা কিন্তু আমাদের আরও বেশি কিন্তু এখানে আমাদের আরও গতিশীল করতে হবে। এবং আমাদের রিনিউয়েবল এনার্জি, এইটার উপরে কিন্তু আমাদের উপর এখানে এমফেসিস করতে হবে। কারণ আজ যদি আমাদের রিনিউয়েবল এনার্জি যদি আমরা এখানে এটা করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের উপর যেমন চীনে যেমন হচ্ছে ইম্প্যাক্টটা অনেকটা কমে গেছে, ভারতে কিন্তু রিনিউয়েবল এনার্জি আছে বলে ওরা কিন্তু কিছুটা হলেও কিন্তু রেহাত পেয়েছে, আমরা কিন্তু পাচ্ছি না। তো আমাদের লং টার্ম স্ট্র্যাটেজি নাই। কেন হয়েছে কি, ডে ইন ডে আউট আমরা কাজ করি, এবং আমরা সমস্যা হচ্ছে যে আমাদের নীতি নির্ধারক বলেন, আমাদের সোকল আমরা বিশ্লেষক বলেন, আমরা হচ্ছে যে মুখের বক্তব্য বলতে খুব ভালোবাসি এবং অনেক সময় চিন্তা না করে বলি। যে এবং এই চিন্তা না করে বলাতে অনেক সময় হয় যারা ক্ষমতায় থাকে তাদের কথাতে কিন্তু হচ্ছে এটা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করতে পারে। কেন, এবং আরেকটা মূল সমস্যা হচ্ছে ইনফ্লেশনের জন্য মূল্যস্ফীতি হচ্ছে যে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব আসে, যার জন্য আরও প্যানিকটা বাড়িয়ে দেয় বা প্যানিক বাইং হয়ে যায়। এবং তখন হচ্ছে যে এখানে বাজারে জিনিসের মূল্যটা সাময়িকভাবে এখানে অনেক চড়া দামে করে কিন্তু কিছু লোক অসাধু ব্যবসায়ীরা কিন্তু এখানে কৃত্রিম একটি সংকট তৈরি করে। শফিকুজ্জামান, আপনার কাছে আসি। ঈদের প্রস্তুতির কথা তো আমরা বলছি, সবকিছুর দামই কিন্তু আসলে চড়া হয়ে যায়, যেটা আপনিও বলছিলেন। একটু যদি কাঁচা বাজার বা মাংস এবং ব্রয়লার মুরগির কথা বলি, পোলাও চাল বলি, সব কিছুই তো বাড়তে শুরু করে। এই যে কারসাজি, এই থামানোর কোনো কার্যকর কি উপায় নেই? প্রতি বছরই আমরা দেখি, সবসময় আমরা দেখি কোনো উৎসব আসলেই বেড়ে যায় সব কিছু, কেন? এখানে আসলে দোষটা যে সব ব্যবসায়ীদের তাও নয়, এখানে আমাদের কনজিউমারদের বিহেভিয়ারও আছে। যেটা হলো যে আপনার আমি একটা উদাহরণ দিই ছোট্ট করে, যেহেতু সময় কম। একটা ঘটনা হলো যে আপনি একটা কাপড় আপনি 2000 টাকা আপনি ট্যাগ দিলেন যে 2000 টাকা, বিক্রি হচ্ছে না। ওইটা জাস্ট খুলে আপনি যদি 4000 টাকা লাগান সব বিক্রি হয়ে যাবে। অর্থাৎ আমরা কনজিউমাররা মনে করি যে বেশি দামে কিনলেই বোধহয় আপনার এটা বোধহয় ভালো প্রোডাক্ট। এবং এই ঈদের কেনাকাটা এটা কিন্তু একটা বড় ধরনের একটা, আমি বলবো যে কনজিউমারদের সচেতনতার বিষয় রয়েছে। আর একটা যেটা হলো যে ব্যবসায়ীরা আসলে তাদের কন্ট্রোল কে করবে? একটা হলো যে তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, বাজার কমিটি আছে, অথবা অ্যাপেক বডি যে এফবিসিসি আছে,
আপনি দেখেন এই যে মূল্য টুল্য নিয়ে এত কথাবার্তা হচ্ছে, দোকান মালিক সমিতি আছে, তাদের কোনো স্টেটমেন্ট দেখেছেন? একটা বাজারে যে সমিতিগুলো আছে তারা তো তাদের প্রোটেকশন দিবে ব্যবসায়ীদের, ঠিক আছে, কিন্তু এখানে যে লুটপাট চলছে আমরা তাদের এনগেজমেন্ট ছাড়া তো এটা সম্ভব না। আর বাজার মনিটরিং এটা একটা ছোট্ট একটা টুলস মাত্র। এই টুলস দিয়ে তো আপনি প্রত্যেকটা জায়গায় পাহারা দিয়ে রাখতে পারবেন না। সেখানে যেটা আছে যে ভোক্তাদের যে সংগঠন, সেই সংগঠনগুলো আমরা যদি সিন্ডিকেট করি, আমরা যদি ওই জায়গায় যখন দামটা বেড়ে যাচ্ছে আমরা যদি সীমিত ব্যবহার করে ওই জায়গাটায় যদি আমরা তাদের মানে কেনাটা কমিয়ে দিই, যতটুকু আমাদের লাগবে সেটা, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু তখন আপনার ব্যবসায়ীরা কিন্তু বাধ্য হবে। এটা যেমন একটা জায়গা আছে। আর একটা হলো যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় সরকার কেন অ্যাক্ট করে না। আমি তো 31 বছর সরকারে ছিলাম, এটা মেবি সরকার একটা পলিসি, অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় রিয়াকশান দেখাবেন না, এটা হয়তো বা পলিসি। কারণটা হলো ওই যে ব্যবসায়ীরা যখন আপনার 60% যখন পার্লামেন্টে থাকে, আবার আমি এইভাবে বলি যে যখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন ওই একজন ব্যবসায়ী নেতা, তখন তো সে তো তার গোষ্ঠীর স্বার্থটা দেখবে, এবং এটা তো আমরা কয়েক বছর ধরে কয়েক টার্ম ধরে এটা দেখে আসছি। তা আমি আশা করছি এই সরকারকে আমি যেটা আছে যে আমরা সবাই সাপোর্ট দিতে চাই এবং সাপোর্ট দিতে হবে, আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। সেখানে আমি যেটা বললেন যে মূল্যস্ফীতি যেটা হয়েছে বিভিন্ন কারণে, যেটা আছে বিশেষ করে খাদ্যদ্রব্য মূল্যস্ফীতি কিন্তু আরও প্রায় 1 পয়েন্ট বেশি। তো সেখানে সবচেয়ে বড় সমস্যা আমার তো ইনকাম বাড়ছে না, বরঞ্চ ইনকাম কিভাবে কমে যাচ্ছে সেটা হলো যে আপনার অনেক এমপ্লয়মেন্ট হারাচ্ছে, এবং সেখানে কিন্তু আমরা যদি আমার ইনভেস্টমেন্ট না হয়, আমার যদি এমপ্লয়মেন্ট জেনারেট না হয়, সেটা কিন্তু সামনে আর একটা বড় বিপদ বয়ে আনতে পারে। আমি পারভেজ করিম আব্বাসী একদম শেষের দিকে, দুঃখিত বেশি সময় দিতে পারছি না যদিও, তারপরে এই অনিশ্চয়তার মধ্যে আমি একটু শেষ জানতে চাই যে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং বৈশ্বিক অস্থিরতার দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় কি করা উচিত? প্রথমত আমাদের দেশে হচ্ছে যে সরকারকে, মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রজেক্ট করতে হবে, লোকের সামনে আশ্বাস দিতে হবে যে সরকার প্রচেষ্টা করছে, যে এটা হচ্ছে, এবং এটা তো সরকারের দোষ না। এটা এখন হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু ওরা চিন্তা করলো একদিনে আক্রমণ করবো হচ্ছে ইসরায়েল, বেচারা বাংলাদেশের কি করবে, সব দেশেই সমস্যা আছে। কিন্তু এর সাথে সাথে আমাদের যেটা আরেকটা যে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন ডিফারমেন্ট করা হচ্ছে 3 বছর জন্য, কারণ এটা হচ্ছে আমাদের যে অনেক বেশি চাপ হতো। এবং 3 নম্বর হচ্ছে যে আমাদের এই ব্যবসায়ীদেরকেও এখানে হচ্ছে যেখানে কিছুটা প্রণোদন দিতে, কারণ ব্যবসায়ী তো শত্রু নয়, কারণ ব্যবসায়ীরাই হচ্ছে উদ্যোগ নেয় বলে হচ্ছে দেশে চলে, ক্ষুদ্র মাঝারি এখানে উদ্যোক্তারাও কিন্তু ব্যবসায়ী। তো ওদের জন্য যেটা করতে হবে যে এসএমই লোনসগুলো দিতে হবে, এবং ওদের জন্য হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে আপদকালে এখানে হচ্ছে কমাতে হবে, কারণ এটা হচ্ছে ইমার্জেন্সি, এখানে ক্রিটিক্যাল ইমার্জেন্সি। এবং এই যে সোশ্যাল সিকিউরিটি প্রোটেকশন যেটা আছে আপাতত হচ্ছে যে আপনার যে ফ্যামিলি কার্ড দিয়ে তো সবগুলো কভারেজ করা যেতে হবে না, কিন্তু নিম্ন আয়ের এবং নিম্ন মধ্যম আয়ের এখানে লোকদেরকে এখানে টার্গেটেড এখানে প্রোটেকশন দিতে পারে, যাতে এখানে এখানে সত্যভোগীরা যাতে না সুবিধা পায়। এবং আমাদের এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলোর দিকে যেতে হবে, আসিয়ানের সাথে, আপনার দরকার হলে ইন্ডিয়ার সাথে, দরকার হলে সিঙ্গাপুরের সাথে, জাপানের সাথে যে ইপিএ আছে সেগুলো করতে হবে, যাতে আমাদের বাজারে রপ্তানি যে করছে ওটা বহুমুখীকরণ করতে হবে। কেন শুধু ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের উপর বা যুক্তরাজ্যের উপর নির্ভরশীল আমাদের লাভ হবে না, এবং আরএমজি থেকে দূরে সরে আসতে হবে। এটা দীর্ঘমেয়াদী কাজ করতে হবে, আস্তে আস্তে শুরু করতে হবে। এখন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি স্বাধীন সংলাপ। আগামীকাল আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।